হক কথা নামে একটা পত্রিকা বেরোতো তখন, ভাসানীর হক কথা হিসাব লিস্টে বের করেছিল যে ইন্ডিয়া বাংলাদেশ থেকে কী কী ভারতে নিয়ে গেছে, সেনাবাহিনীর ইকুইপমেন্ট এত, কাঠ এত, অমুক এত, তমুক এত, এইসব করে কারেন্সি অনুসারে আমি তখন হিসাব করলাম যে 25,000 কোটি টাকার জিনিস ওই সময়। স্বাধীনতার যুদ্ধের পরপরই ভারতীয়রা যে বাংলাদেশে যা ইচ্ছা তাই তাদের দেশে নিয়ে গেল, একে লুটপাট বলবো না, লুটপাট শব্দ অ্যাপ্রোপ্রিয়েট কিনা এটা নিয়ে প্রশ্ন আছে। লুটপাট একটা বেআইনি জিনিস। এখন তারা এটাকে ভারতীয় যারা করেছে, জিনিস নিয়ে গেছে, কোটি কোটি টাকার জিনিস নিয়ে গেছে, এটা লুটপাট কিনা, এই যে লিগাল টার্মটা এটা ব্যবহার করা যায় কিনা আমি জানি না। তো এর কারণটা একটা সুন্দর ইন্টারেস্টিং একটা কাহিনী আছে। সেটা হলো যে প্রেস কাউন্সিলের আমি 80-র দশকে আমি প্রেস কাউন্সিলের সদস্য ছিলাম 3 বার। তো এই সময় প্রেস কাউন্সিলের সদস্য আরেকজন ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক, খুব প্রবীণ অধ্যাপক। উনি একদিন আলোচনা করতে করতে কী একটা প্রসঙ্গ নিয়ে উনি তখন বললেন, আমার একটা ছোট্ট কাহিনী আছে ব্যাপারে, যে তখন যে ইন্ডিয়ান আর্মি ছিল তারা কী করেছিল আমার সাথে, তাদের একটা ইন্টারাকশনের কাহিনী আছে, আর স্বাধীনতা আমাদের যে কীরকম ছিল তারও প্রমাণ এখানে পাওয়া যায়। উনি বললেন যে একদিন আমি বাড়িতে বসে আছি, বাড়িতে কি করছে অফিসেই, মানে অফিস বাড়িতে ওই কাছাকাছি হয়, মানে প্রভোস্টদের কাছেই বাসা। তো আমি সম্ভবত অফিসেই আমি বসে আছি, এই সময় একদল ছাত্র আসলো, এসে বলছে স্যার উত্তেজিত সবাই, যে স্যার আমাদের হল লুট হয়ে যাচ্ছে, হল লুট হচ্ছে। আমি তখন অবাক হয়ে গেলাম যে হল লুট হচ্ছে, তোমরা কি বলো, হল লুট হচ্ছে, কে লুট করবে? স্বাধীনতার পরের বিষয়। সে বলছে যে ইন্ডিয়ান আর্মি আমার হল লুট করছে, যা ছিল সব নিয়ে যাচ্ছে। তোমরা কেন, তোমরা ভিসিকে বলো নি, ভিসির কাজ যখন ভিসিকে বলো নি, তখন বলছে যে স্যার আমরা ভিসিকে বলে, ভিসি বলছে যে তোমরা পারলে কিছু করো, আমি কিছু জানি না, ভিসি কিছু করতে রাজি না। তো এই কথা শোনার পরে আমি তখন ছুটলাম ভিসির বাসায়। ভিসির বাসায় বললাম যে স্যার এটা কি কথা শুনি, ছাত্ররা যে বললো যে আমাদের হল থেকে সব ইন্ডিয়ান আর্মি সব লুট করে ট্রাকে তুলতেছে, তো এটা আপনি কিছু করেন, উপরে জানান। তখন বলছে যে দেখো আমার বয়স হয়েছে, আমি এগুলা মানে এই দায়িত্ব, এই লোড আমি বহন করতে পারবো না, তোমাদের বয়স কম আছে, তোমরা যদি কিছু করতে চাও তাহলে উপরে টেলিফোন করে লাভ হবে না। ওই যে ইন্ডিয়ান আর্মির যে মানে ওদের একটা ক্যাম্প আছে আমাদের টিএসসির ওইখানে, ওই ক্যাম্পে যা কিছু বলো, তাহলে কিছু ফল হতে পারে। ওই উপরে বললে কিছু হবে না, ইন্ডিয়ান আর্মিকে তোমরা যা বলতে যদি পারো, যদি চাও কিছু করতে, তাহলে আমাকে বলেও লাভ নেই, উপরে বলেও লাভ নেই, ইন্ডিয়ান আর্মিকে যা বলো। তখন আমি তখন গা আমার কাঁপতেছে, ওই অফিস অধ্যাপক বলতেছে আমার গা তখন কাঁপতেছে, তরুণ আমি মানুষ, কেবল স্বাধীনতা সংগ্রাম করে স্বাধীন দেশের মালিক হচ্ছে, আর এটা এই খবর শুনে তো আমার মানে মানে রাগে গা কাঁপছে। তখন আমি ছুটে গেলাম ওই টিএসসি ওখানে যা জিজ্ঞাসা করলাম যে এখানকার ক্যাম্পের দায়িত্ব কার, তো বলছে একজন কর্নেল আছে, যান ওইখানে। তখন আমি ওখানে সেখানে গেলাম, যে আমি তখন উত্তেজিত আর কি। আমি বললাম যে কর্নেল সাহেব এরকম আপনার আর্মি আমার হল লুট করতেছে, আপনারা কিছু করেন, এটা আপনি জানেন কি না, এই ঘটনা ঘটতেছে, আমার হল লুট হচ্ছে। তখন উনি কর্নেল সাহেব তখন আমাকে বললেন যে আপনি খুব উত্তেজিত, মানে চেয়ার দিয়ে বললেন যে আপনি একটু বসেন, একটু শান্ত হন, আমি সব বুঝা বলতেছি। তখন আমি বললাম যে না আমি বসবো না, আমি দাঁড়ায় থাকবো, দাঁড়ায় ভালো আছি আমি।
তখন উনি বলছেন যে আপনি কিসের অধ্যাপক, কোন সাবজেক্টের? তো বলছে আমি আইনের অধ্যাপক। তো তখন বললো যে আপনি কি জেনেভা কনভেনশনটা কি পড়েছেন? একটা বিজয়ী আর্মি যখন একটা দেশে ঢোকে তখন তার কি কি বৈধ অধিকার থাকে, এটা কি আপনি পড়েছেন জেনেভা কনভেনশনের আইনে? এই কথা বলার পরে আমার ওই অধ্যাপক তখন বলতেছে যে এই কথা শোনার পরে আমার মনে হলো যদি আমার পায়ের নিচের মাটি যদি দেবে যেত আর আমি যদি মাটির মধ্যে চলে যেতে পারতাম, হ্যাঁ, তাহলে আমি বেঁচে যেতাম। এই লজ্জায় মুখ আমি কেমন করে মানুষকে দেখাবো যে আমরা দেশ স্বাধীন করলাম, এখন বলে জেনেভা কনভেনশনে তারা বিজয়ী আর্মি, তারা লুটপাট সমস্ত দেশ নিয়ে যাওয়ার অধিকার তাদের আছে, তাহলে আমরা কি করলাম? আমরা মুক্তিযুদ্ধের গড়ে কোথায়? তো এই কাহিনীটা আমি ওনার কাছে শুনেছি এবং বললাম এই কারণে যে পরবর্তী যে বা দেশের জিনিস যে সম্পদ যে স্বাধীনতার পর ইন্ডিয়া চলে গেছে তার লিগাল ভিত্তি এটা ছিল তাদের কাছে। আমরা বলি সে লুটপাট করেছে, কিন্তু তাদের লিগাল ভিত্তি ওই অধ্যাপকের বক্তব্য অনুসারে তাদের এই জিনিস মানে নিয়ে যাওয়ার বৈধ করে নেছে জেনেভা কনভেনশনের বৈধ এটা। তো এই ঘটনা, এরপরে আমার ইন্ডিয়ান আর্মি আরও কি কাজ করেছে এটা তো সব ইতিহাস কম্পাইল হয়নি, কিন্তু 72 সালের সম্ভবত এপ্রিলে হবে, আগে বিচে হতে পারে, মেও হতে পারে, কিংবা তার 1 মাস পরে হতে পারে। যখন আমার মনে পড়ছে এপ্রিল মাসে হক কথা নামে একটা পত্রিকা বেরোতো তখন, ভাসানীর হক কথা। এই হক কথা বইতে একটা হিসাব লিস্টে বের করেছিল যে ইন্ডিয়া বাংলাদেশ থেকে কি কি ভারতে নিয়ে গেছে, সেনাবাহিনীর ইকুইপমেন্ট এত, কাঠ এত, অমুক এত, তমুক এত, এইসব করে একটা হিসাব করেছিল। আমি যোগফল দিয়া আমি মানে তখনকার আমি যখন হিসাব করেছি তখনকার কারেন্সি অনুসারে ধরেন সেটা মানে পরের বছর হতে পারে, জানি না, আমার ঠিক একজাক্ট মনে নেই। আমি তখন হিসাব করি যে 25,000 কোটি টাকার জিনিস ওই সময় 25,000 কোটি টাকা মানে কি, যেখানে 50 টাকা দিয়ে একটা সংসার চলে সেই সময়। তো 25,000 কোটি টাকার হিসাব হক কথায় পাইছিলাম, তাও এটা সম্পূর্ণ হিসাব কিনা আমি জানি না। তো ওই পত্রিকাতেও এই ব্যাপারে ক্লেম করা হয়নি যে এটাই সম্পূর্ণ হিসাব। স্টেশন মাস্টারের সাথে আমার দেখা হয়েছিল, উনি একটা কথা আমাকে বলছিলেন যে মানে রেলওয়ের সম্পদ খালি রেলওয়ের সম্পদ যে তার, যেটা ওই যে তামার তার ইত্যাদি 25 বছরে যা প্রয়োজন সেটা তাদের স্টকে ছিল, আগামী 25 বছরে যা লাগবে সেটা স্টকে ছিল, ইন্টারটা চলে গেছে, একদম ডাইরেক্ট নিয়ে চলে গেছে, ইন্টারটা চলে গেছে। তো এইরকম অনেক আমরা শুনি যে রেলের বগিও নাকি নিয়ে গেছে ইঞ্জিন। তারপরে মেজর জলিল, এই বাধা দিয়েই তো মেজর জলিল হলো, তার চাকরি গেল। তো এই মানে এটা আসলে আমাদের সেই সময় আমাদের সরকার ইন্ডিয়া মানে যেহেতু ইন্ডিয়া সাহায্য করেছে, তারা যুদ্ধের তাদের সাহায্য নিচ্ছে, তাদের অস্ত্র নিচ্ছে, তাদের আশ্রয় ছিল ইত্যাদি নানা কারণে হয়তো মানে তারা যা করা দরকার ছিল করতে পারেনি, যে কারণে উসমানীকেও তারা এখানে আনতে পারেনি। একই কারণে এই জিনিসগুলো তারা বাধা দিতে পারেনি। আল্লাহ জানে তাদের ভাষ্য কি, তাদের ভাষ্য আমি কোনো বইতে পড়িনি, আমি জানি না তাদের কি ভাষ্য। তবে এটা অনুমান করা যায় তারা যে তাদের প্রতি একটা ইনডেপ্টেড ছিল, তার মধ্যে ঋণী ছিল, তার এই কারণে তারা এইগুলো জিনিসগুলো অ্যাভয়েড করেছে। মানে তারা তো আবার একটা লিগ্যাল একটা ভিত্তি বের করছে। হ্যাঁ, তো এরপরে আরেকটা ঘটনা যেটা
মানে যেটা খুবই দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল, সেটা হলো যে স্বাধীনতার ইমিডিয়েট পরে 72 সালে একটা আইন করা হয়। মানে দেশের শিল্প কারখানার অধিকাংশের মালিকানা ছিল পশ্চিম পাকিস্তানের শিল্পপতিদের। কারণ বাংলাদেশে তো ইয়ার আগে মানে 47-এর আগে শিল্প বলতে কিছু ছিল না। ওই চিনি কল, 3টা চিনি কল ছিল, আর মানে শিল্প বলতে আর কিছু ছিল না। মাঝারি শিল্প, হেভি মানে হেভি ইন্ডাস্ট্রিজ কিংবা লার্জ স্কেল, বড় লার্জ স্কেল ইন্ডাস্ট্রি ছিল না। তো এই সময়ে যে ইনভেস্টমেন্টগুলো আসে, বিশেষ করে আদমজি, বাওয়ানি, তারপর ইস্পাহানি, তারপর এই ধরনের যারা বড় বড় শিল্পপতি, এরা সিঙ্গাপুরে বিজনেস করতো, বিভিন্ন জায়গা বিজনেস করতো। তখন যখন পাকিস্তান হলো, তখন এই কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহ তাদেরকে আপিল করলো যে তোমরা যারা পুঁজি ইনভেস্ট করো, তারা আমরা ক্রাইসিসে পূর্ব পাকিস্তানে শিল্পের বুনিয়াদ স্থাপনের জন্য, শিল্পায়িত করার জন্য বিনিয়োগ দরকার, তোমরা বিনিয়োগটা নিয়ে আসো এখানে। এবং তারা বিনিয়োগ নিয়ে আসছিল। এইভাবে শিল্প কারখানায় আদমজি, বাওয়ানি, ইস্পাহানি, তারপর আরও যারা এই শিল্প কারখানাগুলো গড়ে ওঠে। তো স্বাধীনতার পরে 72 সালেই তারা তো চলে গেল। স্বাধীনতার পরে তো তারা চলে গেল, কিংবা আগেই চলে গেছিলো তারা, কিংবা ওখানেই ছিল, অটোমেটিক একটা এই অরক্ষিত হয়ে পড়লো। তখনই 72 সালে আইন করা হলো যে এ সমস্ত শিল্প কারখানা জাতীয়করণ করা হবে, মানে স্টেটের অধীনে নিয়ে আসা হবে। ব্যক্তিগত মালিকরা তো নাই, স্টেটের অধীনে আনা হবে। এই স্টেটের অধীনে প্রায় 620টা শিল্প ইউনিট, এবং তার যে টোটাল অ্যাসেট বা বিনিয়োগ বা অ্যাসেট ছিল, তার পরিমাণ তখনকার হিসাবে 37,000 কোটি টাকার মতো ছিল, এই 620টা ইউনিটের। এই ইন্টারটা সরকার জাতীয়করণ করে সরকারের অধীনে নিয়ে নিল। এরপরে একটা দারুণভাবে একটা বিপর্যয় সৃষ্টি হলো শিল্পক্ষেত্রে। কারণ এই শিল্পগুলো যারা চালাতো তারা নাই। এমনকি আদমজির যে প্রাণ, আদমজির যে কি ম্যান ছিল, কি এক আব্দুল করিম নাম, আমি এটা গল্প শুনেছি, ওই সময়ে গল্প শুনেছি, আমি তাকে দেখিনি, চিনিও না, জানিও না, কিন্তু গল্প শুনেছি যে আব্দুল করিম ছিলেন আদমজির প্রাণ একদম। এই তাকে নাকি কাজে যোগ দিতে দেওয়া হয়নি বা কাজে যোগদান করেননি। ইন্ডিয়া একে নিয়ে যায়, হয়তো ইন্ডিয়ার পরিকল্পনা এটা ছিল যে তাকে এই জুট ইন্ডাস্ট্রির এই ম্যাগনেটকে তারা ইন্ডিয়া নিয়ে যাবে, এবং তাকে ইন্ডিয়াতে নিয়ে যাওয়া হয়। এবং যাবার পরে আসলে পশ্চিমবঙ্গে তো জুট শিল্প ছিল না, এখানে জুট ইন্ডাস্ট্রি ফ্লারিশ করে। এখানকার যেটা জুট ইন্ডাস্ট্রি ছিল সেটা ওখানে ফ্লারিশ করতে শুরু করলো, আব্দুল করিমকে নিয়ে গেছে। তো যাক, এই জাতীয়করণ করা ছাড়া তো কোনো উপায়ও ছিল না ওই সময়। হ্যাঁ, না, উপায় ছিল না। কিন্তু যেটা ভুল হয়েছে সেটা হলো যে আনাড়ি হাতে দেওয়া হয়েছে। এটা চালাবার জন্য যোগ্য লোক দরকার এবং ভালো লোক দরকার, সৎ লোক দরকার। যারা মালিক ছিলেন তারা তো তারা মালিক হিসাবে তো নিজের মানে সন্তানের মতো শিল্পকে মনে করতেন, তারা এভাবে চালাতেন, প্রফিট করতেন। কিন্তু যাদেরকে দায়িত্ব দেওয়া হলো তারা তো ওই মনোভাব নাই, যোগ্যতাও নাই। তো এভাবে দেখা গেল যে কেউ, অনেক বইতে আমি পড়েছি যে উচ্চ মানে উপরের কর্তৃপক্ষ, মানে সর্বোচ্চ কর্তৃপক্ষ, মানে মিল ম্যানেজাররা না, উপরে যারা থাকে, উপরের কর্তৃপক্ষ প্লাস মিল ম্যানেজার প্লাস হলো মানে ওই যে সাপ্লায়ার, তারপরে হলো এই ধরনের যারা রিলেটেড, সবাই মিলে লুট করেছে। এবং একটা সম্পদ এমনি পেয়ে গেছে, তো এটার উপর কোনো মহব্বত নাই, সবাই মিলে লুট করেছে। এটা আসলে মানে
এই অ্যাসেটগুলো সব শেষ হয়ে গেল। এই আদমজি যে ধাক্কা খেলো, আদমজি আর উঠতেই পারলো না, এখন বেসরকারি হাতে দিছে, এর আদমজি তো বন্ধ হয়ে গেছে এখন। এরকম সব শিল্প কারখানা এরকমই হয়ে গেছে। অন্যান্য যে 620টা কম না, এটা আমরা তো 2-3টা নাম করলাম।